শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চুপ বদমাশ ছেলে, ধমকে উঠল মাবিশা। নেমে পড়ল গাড়ি থেকে দ্রুত। তার পেটের মধ্যে বিশ্রীভাবে মুচড়ে উঠছে। সন্ধ্যার পর থেকে সামান্য পেটের সমস্যা দেখা দিয়েছিল তার, কিন্তু হাতের কাছে ঔষধ না থাকায় আর বেরিয়ে পড়ার তাড়া থাকায় সামান্য ভেবেই এড়িয়ে গিয়েছিল। কিন্তু এখন বাজেভাবে বাথরুমের চাপ এসেছে। ইয়াসিফ আর ফ্লোরেন্সও নামতে বাধ্য হলো। মাবিশা পেট চেপে ধরে চোখ মুখ কুঁচকে বলল ফ্লোরেন্সকে, ইমিডিয়েটলি বাথরুমে প্রয়োজন আমার, প্লিজ ডু সামথিং। পাশের ঝোপটা কি বাথরুম ভাবতে হবে তাহলে? প্যান্ট নষ্ট না করে জলদি ঢুকে পড়ো প্লিজ, নয়তো গন্ধে। কথা শেষ করতে পারল না ইয়াসিফ মারিহামের গরম চাহনি দেখে। ঝোপের ওদিকেই কোনো বসতি মিলবে বোধহয়, ভেতরে যেতে হবে তাহলে। তাহলে এক্ষুনি নিয়ে চলো আমাকে, প্রবলেম হচ্ছে খুব। প্রায় কেঁদেই ফেলল মাবিশা। ইয়াসিফের অসম্ভব হাসি পেলেও সেও খুব কষ্টে সামলে আছে। মারিহাম বলল, তাহলে তো গাড়িটা এই ফাঁকা রাস্তায় পড়ে থাকবে, যদি চুরি হয়। একসঙ্গে 3 জন যাওয়া যাবে না। আমি থাকি তাহলে। নেভার, তুমি পালিয়ে যাবে না তা নিশ্চয় থাকি। ওহ প্লিজ ফ্লোরেন্স, জলদি ডিসাইড করো। পেট ধরেই কাতরানো গলায় বলল মাবিশা। ইয়াসিফ আর কিছু বলল না, যা হচ্ছে হোক, তাতে ওর কি। লম্বা শ্বাস ছেড়ে মারিহাম সিদ্ধান্ত নিল, ইয়াসিফের সঙ্গে যাও তুমি। ও পালানোর চেষ্টা করলে যে পরিস্থিতিতেই থাকো সরাসরি শুট করে দেবে। চোখ বড় বড় করে তাকালো ইয়াসিফ তার দিকে। সিরিয়াসলি? ও বাথরুম করতে বসলে আমাকে খেয়াল রাখতে পারবে? মাবিশা অতিশয় বিরক্তিতে তার পেটের বেগতিক চাপে একা একাই ঝোপের দিকে হাঁটা ধরল। ইয়াসিফ কথাটা রগড় করে বললেও ভুল বলেনি। মারিহাম মাবিশাকে চলে যেতে দেখে শেষে অনুরোধ গলায় বলল ইয়াসিফকে, প্লিজ ইয়াসিফ, কোনো সুযোগ নিও না, বিশ্বাস করতে চাইছি তোমাকে, যাও ওর সঙ্গে। বেশ, তুমি গাড়ি লক করে বসো, জায়গাটা ভালো না। ইয়াসিফ যেতেই মারিহাম গাড়িতে ঢুকে ভেতরের লাইট বন্ধ করে দিল। ঠিকঠাক ঘুম হয় না বলে শরীরটা ক্লান্ত লাগছে খুব। সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুঝতেই আলিয়ার মুখটা তার কল্পনাতে ভাসল। বয়সের আগে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছিল মায়ের চেহারায়। দুর্বল হয়ে গিয়েছিল জলদি সে। কিন্তু মারিহাম তার একা থাকা, উদাস থাকা, সারাদিন বাড়ি পড়ে থেকে মদ খাওয়া এসব মেনে নিতে পারত না বলেই তার থেকে দূরত্ব বাড়িয়েছিল অসীম। তাই তো মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হতে পারেনি সময় মতো। এখন কিছু কষ্ট হয় তা ভেবে কি পরিমাণ আশ্চর্য হচ্ছে মায়ের মানসিক কষ্ট, শারীরিক কষ্ট তখন না চিনতে পেরে। আপন বলতে মারিহাম বিশ্বাস করে এই মানুষটি ছাড়া আর কেউই নেই তার জীবনে। মা চলে গেলে একা পৃথিবীতে সে কি করে বাঁচবে। গলা ঢেলে কান্না আসতে চায় তার, কিন্তু চোখে পানিটুকু আসতে চায় না। এমন কেন হয়েছে সে? কাঁদতে না পারার কষ্টটা তীব্র যন্ত্রণার। মিনিট 15 প্রায় পার হতে চলল। ইয়াসিফ মাবিশা ঝোপের ওপাশে গেছে। ইয়াসিফকে বিশ্বাস করে ভুল করল কিনা কে জানে। চোখ দুটো খুলতেই হঠাৎ লক্ষ্য করল মারিহাম তার গাড়ির চারিপাশে বিশাল দেহী 5 জন পুরুষ দাঁড়িয়ে আছে। নিজেদের মাঝে কথা বলছে তারা, আর গাড়িটাকে বারবার দেখছে। সারা গা খালি তাদের, শুধু নিচে আন্ডারওয়্যারের মতো কিছু পরা। প্রত্যেকের শরীর কেমন তেল চকচকে, আলো আধারিতেও তা টের পাওয়া যাচ্ছে। হাবভাব একদমই ভালো নয় এদের। হাতে 2 জনের কেটে নেওয়া মোটা বাঁশ, বাকি 3 জনের হাতে রামদা। ডাকাত। চিনতে দেরি হলো না মারিহামের। সে শুনেছে এদের কথা, তবে তো ঘোর বিপদ ওদের জন্য। ইয়াসিফ আর মাবিশা এখনই না চলে আসে। বসে বসে প্রার্থনা আরম্ভ করলো মারিহাম, কিন্তু বিপদ যা লেখা আছে ভবিতব্যে তা তো হবেই। মাবিশার পিছু পিছুই ইয়াসিফ ডান পাশের ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। সড়কে এসে পৌঁছাতেই ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর 5 জন। মাবিশার গগনবিদারী চিৎকারে সারা তল্লাটের মানুষ জেগে যেত, কিন্তু সন্ডাদেহের প্রশস্ত এক ডাকাত তার মুখসহ সারা দেহ নিজের বলিষ্ঠ হাতের মাঝে এমনভাবে চেপে ধরেছে যে তার চিৎকারের ধ্বনি গোঙানিতে পরিণত হয়েছে।
অন্য দুজনও একই কায়দায় কিন্তু আরও কঠিনভাবে ইয়াসিফকে চেপে ধরে হুঙ্কার দিয়েছে। ব্যাগেন বেরগর। ইয়াসিফ শূন্য পকেটের মানুষ, পরনে টি শার্ট, প্যান্টেও কিছুদিন আগে মাফিসা কিনে দিয়েছে ওকে। নিঃস্ব এই ছেলেটা সত্য কথা বললেও ওকে যে খুন হতেই হবে তা কেমন করে যেন গাড়িতে কাঠিন্য হয়ে বসে থাকা মারিহামও বুঝে গেছে। ইয়াসিফ তা বুঝেছে আরও আগেই। নিজের পরিচয় দিল এরা তা বিশ্বাস করবে না এই মুহূর্তে। এই হিংস্র ডাকাত দলটা বহু বছর ধরে নৃশংসভাবে মানুষ হত্যা করে লুটপাট করে নেয়, আর নারীদের হাতের নাগালে পেলেই ক্ষুধার্ত জানোয়ার হয়ে যায়। তারপর সেই মুহূর্তে বলি হতে হয় তাদেরও। শোনা গেছে ভেতরের গ্রামে ঢুকে এদের আরেকটা দল এক একটা বাড়িতে টার্গেট করে হামলা করে রাত বেরাতে। এই ভয়াবহ বিপদে খুব শীতল মস্তিষ্কে মারিহামও কিছুটা ভয় পেয়েছে বটে, কিন্তু নিজের দৃঢ় মনোবলের কাছে সে ভয় ক্ষীণ। গাড়ির স্টিয়ারিং থেকে সাইলেন্সার লাগানো 9mm পিস্তলটা বের করে নিয়ে লোড করতে করতে শিকারি চোখে দেখতে থাকলো 5 জন ডাকাতের অবস্থান। ইয়াসিফের কাছে কিছু নেই তা জেনে নিয়েছে তারা ইতিমধ্যে। মাবিসার শৈল জঘন্যভাবে তল্লাশি চালিয়েছে। তার গলাতে সর্বক্ষণ ঝুলতে থাকা হীরার ছোট্ট পেন্ডেন্টের প্ল্যাটিনামের চেনটা ছিনিয়ে নিয়েছে। কাছে গানও ছিল, সেটাও পেয়ে গেছে। এবার এই গাড়িটাকে কবজা করবে নিশ্চিত, কিন্তু তার আগে ইয়াসিফকে হত্যা করাটা জরুরি তাদের। ডাকাতের আসল হোদা হাতের রামদাটা দু হাতে ধরে আড়াআড়িভাবে ইয়াসিফের গলা লক্ষ্য করে কোপ বসানোর মুহূর্তেই হঠাৎ ছোট্ট একটা লাল রশ্মিবিন্দু পড়ল তার ডান চোয়ালে। কেউ খেয়াল করল না। একদম ন্যানো সেকেন্ডের মাঝে গুলিটা বিঁধে গেল তার চোয়ালের হাড় ফেটে পুরো গহীনে। শয়তানটা আর্তনাদ করারও সময় পায়নি। তখনও তার দাটা ইয়াসিফের গলার খুব কাছেই। সেখানে আঘাত পড়ার পূর্বেই কলা গাছের মতো ধপ করে ইয়াসিফের গায়ের উপর পড়ল আকস্মাৎ। জন্তুটার ওজন অসম্ভব ভারী। আচমকা এসে পড়াতে ইয়াসিফ তার ভার সামলাতে পারল না, চিত হয়ে পড়ে গেল তার নিচেই। বাকি 4 জন মাবিসাকে নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে এখনই। তারা আলোচনাও শুরু করেছে সর্দারের পর কে পাবে মাবিসাকে। আচমকা তাদের সর্দার সহ ইয়াসিফকে মাটিতে পড়ে যেতে দেখে চমকে উঠল সবাই। মরার মতো পড়ে আছে তাদের সর্দার ইয়াসিফের গায়ের ওপর। মাবিসাকে একজন ধরে রেখে বাকি 3 জন চকিতে ছুটে এলো। সদার সদার ওনর কি হইয়ে, তার কোনোই সাড়া নেই। সর্দারকে 2 জন টেনে তুলে ইয়াসিফের গলায় আবারও রামদা চেপে ধরল একজন। রাস্তার মাঝে রক্তের জোয়ার দেখে আটকে উঠল তারা। আর ঠিক তখনই মাবিসাকে ধরে রাখা ডাকাতটাও একইভাবে পড়ল নিচে। সুযোগ পেতে কাল বিলম্ব না করে মাবিসা যখন গাড়ির দিকে ছুটল, তখনই মারিহাম গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো, আর মাবিসা মুহূর্তের মধ্যে গাড়ির ভিতরে ঢুকে গেল। চমকটা বাকি 3 জনের জন্য খুব বেশি অপ্রত্যাশিত ছিল বলে বিহ্বলতা কাটাতে কিছুটা সময় লাগলো তাদের। মাবিসার গানটা নিচে পড়ে আছে, সেটা তোলার মতো সময়টাও নেই 3 জনের, কারণ মারিহামের তাক করা পিস্তলের মুখে 1 সেকেন্ডেও দাঁড়িয়ে থাকলে মৃত্যু সঙ্গীদের মতো পরিণত হবে তাদেরও। ইয়াসিফের দুর্দান্ত দৈহিক শক্তি কাবু হয়ে আছে কেবল গলার কাছে রামদাটার কাছেই। ইতিমধ্যে সেটার প্রখর ধার গলার চামড়া কেটে নিয়েছে। রক্ত সেখান থেকে গড়িয়ে বুকের দিকে গড়িয়ে যাচ্ছে, তার টের পাচ্ছে ও। শূন্য হাতে এতগুলো জন্তুদের সাথে গায়ের শক্তি দেখাতে যাওয়া মানে মৃত্যুকে শীঘ্রই ডেকে আনা। আগুন চোখে মারিহামকে জানোয়ার 3টে দেখে নিয়ে কল্পনাতীত একটা কাজ করে বসল। মারিহাম 3য়বার শুট করতেই তারা ঝোপের মাঝে লাফিয়ে পড়ল ইয়াসিফকে নিয়েই। গলিটার নির্মমতা থেকে একটুর জন্যই বেঁচে গেল তারা। তারপরে ইয়াসিফকে টেনে তুলে ওকে নিয়ে তিমিরে ডোবা ঝোপের মধ্যে ছুটতে আরম্ভ করল। ইয়াসিফকে এই মুহূর্তে খুন করতে গেলে নিশ্চিত মারা পড়বে তারা, কিন্তু সঙ্গীদের মৃত্যুর প্রতিশোধও না নিতে পারলে তা হবে তাদের জন্য কাপুরুষতার পরিচয়। মারিহাম চেঁচিয়ে উঠল। ইয়াসিফ বলে, দৌড়ে গিয়ে মাবিসার গানটা তুলে নিয়ে মাবিসাকে অস্থির গলায় ডাকে, ম্যাভি, ওরা ধরে নিয়ে গেছে ইয়াসিফকে, মেরে ফেলবে, ধরতে হবে ওদের, জলদি এসো। বলে ওদিকে ছুটতে যেতেই মাবিসা গাড়ি থেকে বেরিয়ে এসে টেনে ধরল তাকে। বগ্র কণ্ঠে বলে উঠল, চলে এসো ফ্লোরেন্স, ওদের পিছনে ছুটতে গেলে আমরা মারা পড়ব।
কি বলছো? হ্যাঁ, মেরে ফেলবে ওরা ইয়াসিফকে। আমরা তো জেনেও পালিয়ে যেতে পারি না। আমরা ওদের সঙ্গে পারবো না কেন বুঝতে পারছো না? মরবো আমরা, তাও ওদের প্রত্যেকের কাছে রেপ হয়ে। কিছু করার নেই, আমাদের মেনে নিতেই হবে। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল মাবিশা। রেগে গিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল মারিহাম। তুমি পাগলের প্রলাপ করছো। ইয়াসিফকে বিপদে আমরা ফেলেছি, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাই ওকে রক্ষা করা। ছাড়ো আমাকে। ঝাড়ি দিয়ে মাবিশার হাত থেকে মুক্ত করে নিল নিজেকে। তার গানটা তাকে ছুড়ে দিয়ে সে ঝোপের মাঝে ঢুকে গেল। এখন তোর ঘরে যাওয়া উচিত চাঁদ। তোর কারণে ইচ্ছে করে নিজেদের মধ্যে ঝামেলা করিস। ঘরে যাওয়া আজ দেরি হচ্ছে, থাকো একাই। থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেবো বাচ্চাত। রাতের খাবার শেষেই দু ভাই রুফটপে এসে বসেছে। প্রায় ঘন্টা 2 হতে চলল। দুজনেই আজ বেশ রাত করে বাড়ি ফিরেছে। তাওসিফ তখন ফ্রেশ হয়ে নিচে আসলো খেতে। হঠাৎ রুনাকে হাস্যমুখে খাবার টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে বসে তাকে। তুই এখানে কিভাবে? নফিল স্যারই আসতে বলেছি স্যার। আমি তো এসেছি তো, রাতের জন্য রান্না বান্না করলাম সব। খেতে বসেন প্লিজ। আর নফিল স্যার কই? খেতে আসবেন না? সহাস্যে মুখে এসব কথা যখন সে বলেছিল, ওদিকে ডাইনিং স্পেসে সোফায় বসা কিরণ রেগে আগুন। একটা খাবারও সে মুখে তোলেনি যখন দিদির কাছে জানলো এই মেয়ের স্পর্ধিত আচরণের কথা। খুব রেগেছে সে নাওফিলের ওপরও। রান্নার জন্য লোক ঠিক করার হলে আর কাউকে কি পায়নি সে? যেচে পড়ে কেন এই বেহায়া উদ্ধত স্বভাবের মেয়েটাকে ডাকলো? তাওসিফ কিরণের সেই চেহারাতে তাকালে দুজনের চোখাচোখি হয়ে যায়। ছোট ওই মেয়েটার রাগান্বিত চেহারাটা হঠাৎ করে এই মুহূর্তে এত মজার লাগলো তাওসিফের যে সেও না খেয়ে কিরণের দলে নাম লেখালো। যেভাবে গরম চোখের ইশারায় কিরণ তাকে খেতে নিষেধ করছিল, তখন মনে হচ্ছিল যেন তাওসিফের প্রতিও কিরণের ভীষণ অধিকার। দিদিটি সেই সময় লিভিং রুমে একাকী বসা। নাওফিল ঘরে ঢুকলেও সে যায়নি, আর নাওফিলও তাকে ডাকেনি। তাওসিফ তা দেখে দিদিকে কিছু না বলেও নাওফিলকে বুক দিয়ে ওর ঘরে যায়। তখনই দেখে খাবারের কতগুলো পার্সেল বিছানার ওপর। পুরো ঘটনাটা এত বেশি নাটকীয় লাগলো তাওসিফের যে মেজাজ হারা হয়ে সে বড় এক কিল লাগিয়ে দেয় নাওফিলের কাঁধে। চাপা গলায় ধমকে ওঠে, সিনেমা লাগাইছিস ঘরে দুইজন? বাইরের খাবারে খাবি যদি, তাহলে ওই বেয়াদব মেয়েটাকে কেন ডাকেছিস? চেহারা কুচকে প্রচন্ড ব্যথায় নাওফিল কাঠটা মালিশ করতে করতে কাতর গলায় জবাব দিল, কোনটা বলে বোঝাবো? কাটা দিয়ে কাটা তুলতে, নাকি এক ঢিলে 2 পাখি মারতে? আরেক ঘুষিতে নাক ফাটাবো, সোজা সাপটা বল। আগে খাই, সারাদিন খাইনি। তার আগে এখান থেকে 2টা পার্সেল ওদের 2 বোনকে দিয়ে আয়। নিচে কিরণের চেহারা দেখে বুঝেছে এক বোনও মুখে খাবার তোলেনি। বলবি তুই এনেছিস, আর ভুলেও বলবি না রুনার রান্না খাবার আমি খাইনি। পার্সেলগুলো কেন আনলে আগে সেটা বল। কারণ আমিও রুনার হাতের খাবার মুখে তুলবো না, আর তোদেরও খেতে দেবো না। বিস্তারিত ট্যারেসে বসে বলবো। দিদি কিরণ দুজনেই হঠাৎ তাওসিফকে খাবারের পার্সেল দিতে দেখে অবশ্য ভ্রু কুঁচকে ছিল। তাদের সন্দেহ দূর করতে নাওফিলের শেখানো বলে আউড়েছিল তাওসিফ। রুনার হাতের রান্না আমার ভালো লাগে না বলে খাবার সাথে নিয়ে এসেছিলাম। একা তোর খেতে পারি না, তাই তোমাদের জন্য এনেছে। রুনার রান্না ওই ফাজিলটা একা গেল। তারপরে 2 ভাই ঘরের দরজা আটকে চুরি করে খেয়ে নিয়ে চলে যায় ছাদে। কার্নিশ থেকে নেমে তাওসিফ নাওফিলের মুখোমুখি দাঁড়ায়। সেও কার্নিশের উপরই চেপে বসা। শীতল কণ্ঠেই ওকে শুধায়, কি চাইছিস তুই ভালো করে বলতো? রুনাকে দিয়ে কিভাবে কাটা তুলবে? বহুদূরের আকাশে একটা প্লেন ছুটে যাচ্ছে। এত দূর থেকে দেখলে মনে হয় যেন একটা তারা ছুটছে খুব ধীরে ধীরে। সেদিকে চেয়ে নাওফিল বলল, আমার ঘরের বিভীষণটাকে তা জানতে আমার বউকেও একটা শিক্ষা দিতেই রুনাকে প্রয়োজন। রুনা কি করে জানবে ঘর শত্রুটাকে? চোখ ফেরালো সে তাওসিফের দিকে। একটু সময় চুপ করে থেকে বলল, শেখ পরিবার কিন্তু এখনো নিজেদের পুরনো সেই নবাবী চালচলন থেকে বেরিয়ে আসেনি, এটা তো মানিস? অবশ্যই, অথচ শেখ গোষ্ঠীর জমিদারির ক্ষমতা ছিল বহু আগে, তা আমাদের দাদাও দেখেনি। কিন্তু সেই নিষ্ঠুরতা, সেই অহংকার তাদের মধ্যে এখনো বিদ্যমান, বিশেষ করে আমাদের দাদির মধ্যে। তারা এখনো 100টা সার্ভেন্ট পোষা অপ্রয়োজনেই। তার মধ্যে মহিলা সার্ভেন্টগুলোকে পুরনো আমলের দাসীদের মতো ট্রিট করে বাড়ির সকল নারীরা। রুনা আমাদের সেই বাড়ির সার্ভেন্টদের গুরু,
তার অধীনেই সবাইকে রাখা হয়েছে। দাদি, মিসেস জাকির, এমনকি মেজো চাচি আর ফিহা ওকে যে কোনো কাজে ভরসা করে, বিশ্বাস করে অন্ধের মতো। হ্যাঁ, সব সার্ভেন্টের মধ্যেই রুনার সাথে এদের সবার গুড রিলেশন। সবার সব কিছুর খেয়াল রুনা একাই সামলে নেয়, সেই কারণে। এক্স্যাক্টলি, পয়েন্ট এসেছিস। রুনাকে মিসেস খুশি আমার বারণ সত্ত্বেও বারবার পাঠাতো এখানে। লাস্ট টাইম ওভার রিয়েক্ট করেছিলাম বলেই আর পাঠাইনি ওকে। একটা কথা তোর খারাপ লাগবে এখন, তাও বলতে বাধ্য হচ্ছি। আমি বাড়ির প্রতিটা মহিলা সদস্যকে আমার সন্দেহের তালিকায় রেখেছি। প্রত্যেকে, মানে প্রত্যেকেই। যাক, মার ফিহাকে তুই ওর কিছুটা স্বার্থপর গোছের মানুষ হলেও তোর ক্ষতি করার কথা কখনোই ভাববে না। আমি দুঃখিত ব্রাদার, শুধু আমার নিজের ব্যাপার হলে আমি এত দূর অবধি ভাবতামই না। দিদিতি জড়িত বলেই আমাকে গোয়েন্দার ভূমিকাতে আসতে হয়েছে। তাছাড়া তুই, নিহাদ দুজনেই জানিস আমাকে নিয়ে ফিহার মনোভাব, সেটা ভুলে যাসনি নিশ্চয়ই। এমনকি মেজো চাচিও জানেন। সত্যি ভুলে বসেছিল তৌসিফ এই পর্যায়ে, তাই প্রতিবাদ করতে পারল না। তবে মা বোনের নামে অপবাদটা হজম হলো না, গম্ভীর গলায় শুধালো, এখন রুনাকে কি করতে যাচ্ছিস? এই জায়গা আজ নিহাদকে খুব দরকার ছিল। পুলিশের 18 ঘা ওর থেকে আর ভালো কেউ দিতে পারতো না। কবে যে ওর মিশন সম্পন্ন হবে। মা আর ফিহা যেহেতু সন্দেহ তালিকায় আছে, তাই নিহাদের পরবর্তী ঘাটা লাগানোর দায়িত্ব আমি নেব। থেরাপি দেওয়া পদ্ধতি আমি কম জানি না নিশ্চয়। মনে ব্যথা নিয়ে তৌসিফ ঘরে চলে গেছে। অনেকটা সময় নাওফিল তবুও একাই বসে থেকে তার আর দিদিটির জীবনের গল্পের বহু জায়গার লুপ লাইন নিয়ে ভাবল, যে জায়গাগুলো সহজে ধরা পড়ছে না, অথচ মনের মধ্যে তার জন্য তেমন একটা উসখুস উসখুস লাগছে। জাকির শেখ যেদিন বাসায় এলেন আর যতটা সময় ছিলেন, তার সর্ব সময়টাই নাওফিল সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখেছে। সাধারণ কথাবার্তা, আলাপচারিতা ছাড়া বিশেষ কিছু নেই। পুত্রবধূর মুখ দেখে জাকির শেখ দামি নেকলেস দিতেও ভুল করেননি। কেবল তাদের রুফটপে আসার সময়টুকুতে কি ঘটেছে সেটাই জানা যায়নি। সেদিন তাদের দুজনের মাঝে ওখান থেকেই কিছু একটা হয়েছিল, তার নিশ্চিত নাওফিল। তবে আজকে রাতেই দিদিটির থেকে কিছু অন্তত জানতে পারবে বলে ধারণা করেছে সে। কার্নিশ থেকে ফোনটা তুলে নিয়ে নাওফিল সময় দেখল, রাত 1টা বাজতে যাচ্ছে। হঠাৎ ইয়াসিফের কথা মনে পড়ল। প্রায় মাস একটা হতে যাচ্ছে ছেলেটা লাপাত্তা। রাঙামাটি থেকে যেদিন ফেরার কথা ছিল তার, সেদিনই দুপুরে হঠাৎ কল করে ওকে আর তৌসিফকে জানালো সে জরুরি একটা মিশনে ঢুকেছে। মাকে যেন সামনে নেয় তৌসিফ। যদি কোনোভাবে যোগাযোগ করতে না পারে সে, তবে যেন রাঙামাটির পুলিশ সুপারের সাথে কথা বলে ওরা। এরপর তার সাথে কোনো যোগাযোগ ছাড়া 1 সপ্তাহ কাটলে বেশ চিন্তিতই হয়ে পড়েছিল দুই ভাই। তখন পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে জানতে পারে ব্যক্তিগত একটা মিশনে নেমেছে ইয়াসিফ। 2টো মেয়ের ছবি দিয়ে গেছে তাদের কাছে, সাথে আরও কিছু তথ্য। মিশনে যাবার আগে বলে গেছে সে যদি কোনো প্রয়োজন পড়ে তার, তাহলে সে কোনোভাবে সিগন্যাল পাঠালেই তবে যেন জড়িত হয় সকলে তার মিশনে। নচেত যাই কিছু হোক, তার কাছে যেন কেউই না আসে। এমন কাজকর্ম তো নতুন নয় দুষ্প্রয়াসী ইয়াসিফের। মাসের পর মাস বাইরে পড়ে থেকেছে আন্ডার কভার অফিসার হিসেবে। ঠিক গোয়েন্দা অফিসার জাইন মাহতাবকেই যেন দ্বিতীয়বার ফিরে পেয়েছে শেখবাড়ি। বলা হয়নি কখনো। নাওফিলও এজন্যই নিজের বাবার প্রতিচ্ছায়া ইয়াসিফকে তৌসিফের চেয়েও বেশি ভালোবাসে। ঘরে ফিরে এলো নাওফিল। আবছা আলোয় বিছানা শূন্য দেখতে পেয়ে ব্যালকনির দিকে নজর গেল। দরজা খোলা, নিঃশব্দে সেখানে এসেও পেল না দিদিকে। কিরণের কাছে গিয়ে শুলো না তো আবার। ঘটনাটা রুনা দেখে নিলে মন্দ হবে না অবশ্য। ওর আর দিদির সম্পর্কের অবনতি ঘটেছে, তা দেখানোর জন্যই তো তাকে নিয়ে আসা। কিন্তু তাই বলে নাওফিল পুরো রাত বউ ছাড়া থাকতে রাজি নয়। বেরিয়ে এসে কিরণের ঘরে টোকা দেবার আগে একবার লিভিং রুমে এসে চেক করে নিল, আর সেখানে এসে সোফাতে এক কাত হয়ে ঘুমোতে দেখলো দিদিকে। মাথার কাছে এসে দাঁড়িয়ে ডাকলো তাকে, শরণ, ঘরে চলো শরণ। খুব বেশি গাঢ় হয়নি ঘুম দিদির। দুবার ডাকতেই সজাগ হয়ে ডাকের উৎসের দিকে চোখ মেলে তাকালো। নাওফিলকে আর কোনো কথা খরচ করতে হলো না। একবার ওকে দেখেই দিদিটি উঠে পড়ল সোফা সেরে। নিজেদের ঘরের দিকে পা বাড়াতে নাওফিলও তার পিছু নিল। সেসবই ঝট করে নিচে তাকালো একবার। গেস্ট রুমের দরজার মুখে রুনাকে চোখে পড়ল তখন।
নাফিল তাকানোর মুহূর্তেই সে ঘরে ঢুকে পড়েছিল, কিন্তু তবুও নাফিলের চোখকে ফাঁকি দিতে পারেনি সে। ঘরে এসেই দিদিটি কিন্তু বিছানার কোণ ঘেঁষে শুল না, বরং একদম মাঝ বরাবর আসন পিড়ি হয়ে বসল। নাফিল বুঝল আজকের ঘটনার জন্য একটা হেস্তনেস্ত করেই ছাড়বে বউ, এমনটা তো সে ধারণাই করেছিল। তবুও গাম্ভীর্যের সঙ্গে বলল, সরে বসে আমার শোয়ার জায়গা দাও। এক চুলো সরল না দিদিটি, ভূতে দ্বারা মানুষের মতো মুখ গুজে করে বসেই রইল। একটুক্ষণ দাঁড়িয়ে তা দেখে নাফিল পাশে অল্প জায়গাতে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখটা যখন বলতো অমনি মাথার নিচে বালিশটা সরে গেল, অর্থাৎ দিদিটি টেনে নিয়েছে। ঘাড় ঘুরিয়ে নাফিল তাকালো তখন তার দিকে। কি হচ্ছে? উঠে বসো। প্রচন্ড গুরু গম্ভীর স্বর দিদিটির। কথা মতো উঠে দিদিটির পাশেই বসল নাফিল। চকিতে প্রশ্ন শুনল দিদিটি, আমি কি একবারও জানিয়েছি আমার রান্না বান্না করতে কষ্ট হয়? জানাওনি? কি বলো, মনে করে দেখো। 1 সপ্তাহ যাবৎ প্রতিবেলা জানিয়েছে। তাই বলে ওই মেয়েটাকে ডেকে আনবে তুমি? তোমার আগের ফ্ল্যাট থেকে একেই না তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলে? 1 সপ্তাহ যাবৎ প্রতিবেলা জানিয়েছো। তাতে কি? সে আমাদের বাড়ির পুরনো এবং সব থেকে বিশ্বস্ত সার্ভেন্ট, আর ওর রান্নার হাতও চমৎকার। বাইরের লোকের রান্নায় যখন খেতে হবে তখন ভালো রাঁধুনিকে আনা বেটার। তো তুমি ঠিক করে নিয়েছো এখন থেকে ও এখানেই থাকবে? যতদিন পর্যন্ত আমার সংসার আগের মতো না হচ্ছে ততদিন তো একটা ব্যবস্থা করতেই হবে। তাছাড়া টানা 4 মাস তুমি সংসার সামলে স্বামীর খেদমত করে খুব বোর হয়ে গেছো। একজন বিবেকবান স্বামী হিসেবেও আমারও তোমার খেয়াল রাখা উচিত। তাই তোমার যতদিন মন চায় ততদিন সেই ব্যাচেলর দিদিটির মতো এনজয় কর সব কিছু। আমি কোনো আপত্তি করব না। যদি চাও তো তোমার ফ্রেন্ডদের সঙ্গে দেশের বাইরে কোথাও ট্যুরের ব্যবস্থা করে দেই। মন শরীর দুটোই খুব চাঙ্গা হবে এতে। তারপর মন চাইলে বাসায় ফিরে সংসারকে হাতে তুলে নিও আবার। না নিলেও প্রবলেম নেই, আল ম্যানেজ। তোমার যেটা প্রয়োজন শুধু সেটা মুখ ফুটে আমাকে বলো। সাধ্যের মাঝে হলে মুহূর্তেই তা পূরণ করবো ইনশাল্লাহ। শান্ত সুরের কথাগুলোতেই যে কত ধারালো খোঁচা দিল নফিল, তা দিদিটির অনুভব করতে সময় লাগেনি। ব্যথাহত চোখে চেয়ে ওকে জিজ্ঞেস করলো দিদিটি, পূরণ করবে বলছো? বললামই তো করব। বিয়ের পরদিন আমি জানিয়েছিলাম তুমি রাজনীতিতে জড়াও, তা আমি চাই না। আমি সাধারণ নির্ঝঞ্ঝাট একটা সংসার চাই। আমার ধারণা ছিল তুমি কথাটা মনে রাখবে, এবং সত্যি হলো আমার এই 7 দিনের অস্বাভাবিক আচরণের কারণটা একটু হলেও তুমি ধরতে পেরেছিলে, কিন্তু বুঝেও তা গুরুত্ব দাওনি। বাপদাদার আদেশকে শিরোধার্য হিসেবে ভেবে মেনে নিয়েছো তুমি। জবাবে নিশ্চুপ দেখালো নফিলকে। এ ব্যাপারটা কিছুটা আন্দাজ করেছিল সে সত্যি, কিন্তু সে যে মোটেও বাধ্য হয়ে রাজনীতিতে ঢুকছে না, বরঞ্চ স্বেচ্ছায় নিজের নাম প্রতিষ্ঠা করতে চাইছে। দিদিটি ওর জীবনে না এলেও একটা না একটা সময় এসবের মাঝে প্রবেশ করতই সে। দেশদ্রোহী বাবা মায়ের সন্তান যে সেই বাবা মায়ের মতোই দেশদ্রোহী হতে পারে না, রক্তে কখনো দোষ থাকে না। জন্মগতভাবে বাবা মায়ের মতো কোনো সন্তান সন্ত্রাস হয় না, তা প্রমাণ করার জন্যই নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় সে। বুকের মধ্যে গুজে রাখা আপন পর সমস্ত মানুষের এই অপবাদগুলোর কষ্ট দিদিটিকে তো কখনো দেখানো হয়নি, বলাই হয়নি সেভাবে। শৈশব থেকে যুবককাল অবধি এই অপবাদগুলো শুনতে শুনতেই বড় হতে হয়েছে ওকে কেমন করে, সেই বা তবে বুঝবে কি করে? অন্তর্যামী নয় কেউ তারা। বাক্যশূন্য নফিলের উদাসীনতা দেখে দিদিটির আরো বেশি কষ্ট লাগলো, অভিমান হলো। এবার সে বিছানার কোণ ঘেঁষেই শুয়ে পড়ল নীরবে। নফিলেরও সুপ্ত রাগ উধাও হয়ে গেছে দিদিটির খারাপ লাগাটা উপলব্ধি করে। ওপাশ ফেরে শোয়া দিদিটির বাহু স্পর্শ করে নরম সুরে বলল, কথা শেষ হয়নি আমাদের, আমার দিকে ফেরো শরণ। আসল কথা শেষ, এরপর যে কথা হবে সব অপ্রয়োজনীয়। সে কি অপ্রয়োজনীয় কেন হবে? তোমার আরো কিছু বলার আছে আমাকে, আর আমারও তোমাকে। সেসব মোটেও অপ্রয়োজনীয় নয়। দিদিটি পায়ের কাছ থেকে চাদরটা টেনে নিয়ে চট করে তার মধ্যে ডুব দিল। নফিল হতাশ চেহারা নির্বিকার হয়ে চাদর মুড়ি দেওয়া দিদিটিকে দেখতে দেখতে একটু সময় বাদে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। বেশ, কোনো কথাই আর বলবো না এখন, কিন্তু গত 7 দিনের 4টা দিনই আমাকে মানসিক শারীরিক উভয়ভাবে অবহেলা দিয়েছ। প্রথম 3 দিন তোমার বিরক্ত অভিব্যক্তিকে গ্রহণ করেই কাছে এসেছিলাম, আজকে সেটা মানব না। আমার মুড নেই, ছাড়ো আমায়। কিন্তু আমার মুড আছে।
তোমার মুড প্রতিদিনই থাকে, তাই বলে আমারও তোমাকে প্রতিদিন স্যাটিসফাইড করার মুড থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার মুড আছে, কথা আছে এবং বাধ্যবাধকতাও আছে স্ত্রীর। যখন তোমার স্বামী তোমার সঙ্গ কামনা করবে তখন তুমি অসুস্থ না থাকলে যে কোনো পরিস্থিতি আগে আমাকে সন্তুষ্ট করতে তো দরকার। যাই হোক, এসব ব্যাপার না বলি এখন আর। শেষ বেলায় দিদিটির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে বলল নাওফিল। এক ধাক্কায় নাওফিলকে সরিয়ে দিয়ে চাদরের ভেতর থেকে বেরিয়ে পড়ল তখন দিদিটি। রেগে মেগে পা ছোড়াছুড়ি করে গা থেকেও চাদরটা ফেলে দিল। পাশে বসে ড্যাব ডিবিয়ে তা দেখে নাওফিল কপট বিস্ময় গলায় বলে বসল, আমার অসহ্য লাগছে তোমার ঢং। চেঁচালো দিদিটি। এখন সে সত্যি কিরণের কাছে গিয়ে থাকবে ভেবে বিছানা থেকে উঠতে গেলেই নাওফিল দ্রুত কোমর জড়িয়ে ধরল। নিজের চওড়া বুকের নিচে তাকে জাপটে নিয়ে প্রেম ঘন সুরে পড়ল। ছটফট না করলেও ঠোঁট চেপে মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো দিদিটি। কোনো কথাই বলল না সে। নাওফিল সেসব দেখেও পরাস্ত হলো না। দিদিটির শুভ্র উজ্জ্বল সকন্দে কণ্ঠে আর বক্ষস খাজে উষ্ণ চুমুর তাণ্ডব চালাতেই দিদিটি ওকে থামাতে তার লাভ শেপের ঠোঁট জোড়া যখন খুলল, নাওফিল অবিলম্বে সেই ঠোঁটে ক্রোধশীল চুমুই সংঘৃষ্ট হল। সব ভুলে দুজন নিমিষেই তার দীর্ঘ সময়ে রূপ দিল। ব্যালকনির গ্রিল জড়িয়ে থাকা মর্নিং গ্লোরির লতা মৃদু বাতাসে যখন দোল খায়, যখন বেলের আকৃষ্ট করা সুঘ্রাণ সে বাতাসেই ভেসে বেড়ায়, ঘরের এ কোণ ও কোণ নাওফিল কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিদিটি তখন ফিসফিসিয়ে প্রকার কণ্ঠে আবদার জানায়, আমার বুকের উপরে তোমার প্যাশনের চুমুটা চাই নাওফিল। ফিসফিসিয়ে বলো সেও। মুখটা তখন ওর দিদিটির গ্রীভার কাছে লুকানো। তবু চাই, মাঝে মাঝে দেখতে সুখ লাগে। তথাস্থ বেগম যান। ঝোপটা পেরিয়েই বিশাল বাগান। আম গাছের মাঝে মধ্যে মেহগনি গাছও রয়েছে বাগানে। নিকশ কালো সারা জায়গাটা। প্রশস্ত দেহের এক আম গাছের পেছনে লুকিয়েছে ইয়াসিফ ডাকাত তিনটার হাত থেকে বহু কষ্টে ছুটে। শুকনো পাতার উপর একজোড়া পায়ের মর্মর আওয়াজ খুব কাছ থেকে শুনতে পাচ্ছে সে। বৃক্তিতা মন্থর পায়ে হাঁটার চেষ্টা করেও শুকনো পাতায় তা সম্ভব হচ্ছে না। কিন্তু ডাকাত তিনজন বড্ড জেদি, হাল ছাড়ার পাত্র নয় তারা। সারা বাগানে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এদিকে হাতের নাগালে শক্তপোক্ত একখানা ডালাও মিলছে না ইয়াসিফের। রান্দাটা আন্দাজের বসেই বেশ কবার বাতাসে চালিয়ে গেছে ডাকাতগুলো, কিন্তু লাভ হয়নি। তবে একবার কপালে সেই বাতাস ছুঁয়ে গেছে ইয়াসিফের। এবার মনে হচ্ছে ওর অবয়ব ধরা পড়ে গেছে, কারণ পায়ের আওয়াজটা ধীরে ধীরে কাছেই আসছে কেবল। মানুষটার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ অতি নিকটে টের পাচ্ছে। কি করবে এখন? ভাবতে ভাবতে এই কাজটা করে ফেলল। মানুষটার উপস্থিতি একদম সামনে টের পেতেই শক্তভাবে এক হাতের মধ্যে গলা আটকে ধরল তার, আরেক হাতে মুখ চেপে ধরল। ডান পা দিয়ে তার পা দুটো পেঁচিয়ে ধরল এমনভাবে যাতে করে কোনোভাবে ছড়তে না পারে আর পা দিয়ে আঘাত করতে না পারে ওকে। এভাবে চেপে ধরে রাখবে কিছুক্ষণ। নিঃশ্বাস নিতে না পেরে মারা পড়বেই। কিন্তু ভাবনাটা বেশিক্ষণ টিকল না। এমন নরম তুলতুলে রোগা শরীর কোনো ডাকাতেরই হতে পারে না। ওই তিনজন তো নয়ই। ব্যক্তিটার করা গোঙানির আওয়াজটা সম্পূর্ণ এক নারীর মতো হচ্ছে। ভুল হচ্ছে না তো বুঝতে বিভ্রান্ত হলো ইয়াসিফ। মারিহাম, মাবিশা আর যাই হোক, ওকে বাঁচাতে দ্বিতীয়বার তারা এই বিরূপ ঘাড়ে নেবে না। এতক্ষণে নিশ্চয়ই গাড়ি টেনে পালিয়ে গেছে দুটোই। তাহলে এটাকে সত্যি কি কোনো মেয়ে? সংশয় কাটাতে হঠাৎ গলা আটকে ধরা ওই হাতটা সে বুকে নামিয়ে নিল ব্যক্তিটার। মুহূর্তে বিদ্যুতের ঝটকা খেল যেন হাতে। চকিতেই সেই হাতটা সরিয়ে মুখ চেপে ধরা হাতটা শিথিল করে নিচু স্বরে তার কানে কানে বিস্মিত হয়ে শুধালো, সাদাত আমরা, তুমি নাকি? মারিয়ামের আওয়াজটা শোনালো সিনেমায় থাকা ভূতের গলার মতো। ইয়াসিফের একটু আগের বোকামো কাজটাতেই যে মারিয়াম প্রচণ্ড রেগে সির্ফ পরিস্থিতি শিকারে ক্রোধান্বিত চাপা কণ্ঠে প্রকাশ ছাড়া আর কিচ্ছু বলতে পারল না বেচারি। তবে বুঝলো ইয়াসিফ। এর মাঝেই এবার কিছুটা দূরে কয়েক জোড়া পা চলার মর্মরে আওয়াজটা শুনল ওরা। মারিয়াম খাদে নামানো গলায় দ্রুত জিজ্ঞেস করলো ইয়াসিফকে,
নাইফ চালাতে জানো? হুম। দেরি করল না মারিহাম তার পিস্তলটা ইয়াসিফের হাতে তুলে দিতে। তখনও সে ইয়াসিফের বুকের মাঝে বাহু ধরে মিশে। ইয়াসিফ বলল, তুমি বিপদে পড়বে তাহলে। আমি নাইফ চালানোর ট্রাই করব, এটা আমি ভালোই জানি। আশা করছি পিস্তলে তুমি পারফেক্ট। 100-এ 100। অত্যন্ত আত্মবিশ্বাসপূর্ণ এবার ইয়াসিফ। জল্লাদদেহি ডাকাত তিনটা ওদের উপস্থিতি ধরে ফেলেছে ফিসফাস আওয়াজ শুনতে পেয়ে। তারা প্রবল গতিতে এগিয়ে আসছে ওদের কাছে। তা টের পেল ওরাও। সেখানে দাঁড়িয়ে থাকার ভুল করল না কেউই। দুজন দুদিকে দৌড়ে চলে গেল। এবার ডাকাত তিনজন চলার শব্দ অনুসরণ করে দুদিকে ছুটল। ইয়াসিফ গাছের নিচের দিকে মোটা একটা ডাল পেয়েছে, সেটা ধরে বেশ উপরে চলে এলো। সমস্যা হলো অন্ধকারে বোঝার উপায় নেই কিছুই। তাহলে টার্গেট করবে কিভাবে? একটু ভেবেই বুদ্ধি পেল। ছোট শুকনো ডাল ভাঙার মর্মর ধ্বনি করল সে। এই আওয়াজেই শত্রুকে কাছে আনবে। ঠিক তাই হলো। দুজনের তরতরিয়ে একদিকেই আসার শব্দ পেল। গাছের নিচে আসতেই ইয়াসিফ অবয়ব কিছুটা বুঝল, কিন্তু গুলিটা কোথায় বিদ্ধ হবে বলা যাচ্ছে না। তবুও একটা অবয়বকে আন্দাজের বসে শুট করে দিল। আর্তনাদ করে উঠল সে। অথচ মারিহাম যখন শুট করেছিল তখন লোক দুটো একটু আওয়াজ করারও সুযোগ পায়নি, কারণ এমন জায়গা লক্ষ্য করে সে গুলো দুটো ছুটতে পেরেছিল যার জন্য সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটেছে। তার মানে ওর গুলিটা ওই ডাকাতের গায়ে এমন কোথাও লেগেছে যেটা ওরকম বিপজ্জনক হয়নি। দ্বিতীয়জন আহত সঙ্গীকে ফেলেই সটকে পড়েছে সেখান থেকে, কিন্তু ইয়াসিফ না দেখতে পেলেও নিশ্চিন্ত। গাছের অপর পাশেই সে চুপটি করে দাঁড়িয়ে। তাকে কিভাবে শিকার করবে? নিচের আহত যন্ত্রটা এখনো কুকিয়ে সঙ্গীদের সাহায্য কামনা করে যাচ্ছে। এদিকে মারিহাম নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে গাছের সাথে লেপ্টে। ওর দেহে আর মাথার চারিপাশে জানোয়ারটা রান্দা বাতাসের আন্দাজেই বসে চালিয়ে যাচ্ছে। যখন তখন গাছ ছুঁয়ে যাবে এতটাই কাছে সে। মাথাটা নিচু করে বসে পড়ারও উপায় নেই। এই মুহূর্তে পিস্তলটা থাকলে প্রাণ সংশয়ে পড়তে হতো না।